প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পয়েন্ট অফ অর্ডারে। আমি কাজী সিং। দর্শক, আজকের আলোচনা শুরু করার আগে গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নিতে চাই। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, 5 আগস্ট উপস্থাপন করা হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি তার পোস্টে লেখেন, আগামী মঙ্গলবার 5 আগস্ট 2025 সালের বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। নিশ্চয়ই এটি ভালো খবর। এই জুলাই ঘোষণাপত্র আমরা গত বছর ডিসেম্বরে যখন আজকের যে নতুন পার্টি এনসিপি, এই দলের নেতারা যখন চেয়েছিল ঘোষণাপত্র, তখন আমরা শুনেছিলাম যে ঘোষণাপত্র সরকারের পক্ষ থেকে দেওয়া হবে এবং আমরা 15 দিনের মধ্যে, সরকারি কর্মদিবস 15 দিনের মধ্যে ঘোষণাপত্র পাবো, তেমনটা শুনেছিলাম। দীর্ঘ সময় লাগলেও ঘোষণাপত্র আসছে, এটাই আসার কথা সকলের ঐক্যমতের ভিত্তিতে। পরের খবরটিতে যাই। শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দীতে রোববার সমাবেশ। আমরা জানি এখানে এনসিপি থেকে সমাবেশ আছে, ছাত্রদল সমাবেশ করবে এবং আরও একটি সমাবেশ এখানে আছে এবং ডিএমপি থেকে একটি নির্দেশনাও দেওয়া হয়েছে নগরবাসীকে এই এলাকাগুলো যথাসম্ভব এড়িয়ে চলার জন্য। এবং একই দিনে এইচএসসি সমমানের পরীক্ষা ও বিসিএস পরীক্ষাও অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষার্থীদের বেশি সময় হাতে রেখে রওনা হবার অনুরোধ করা হয়েছে। এটা অপ্রিয় হলেও সত্য যে আমার মনে হয় যে পরীক্ষার্থীদের বিষয়টি আসলে বিবেচনায় নেওয়া উচিত ছিল বোধহয়। এখানে যারা আন্দোলন করছেন, যারা সমাবেশ করছেন, তাদের সকলকেই। কারণ একটি সমাবেশে যখন আটকে যায় তখন অনেক সময় হাতে নিয়ে বের হয়েও হয়তো সঠিক সময় পৌঁছানো খুব কষ্টসাধ্য এবং কঠিন হয়ে পড়তে পারে একজন পরীক্ষার্থীর জন্য। পরের খবরটিতে যাই। মৌলিক 19টি সংস্কার বিষয়ে সিদ্ধান্ত, 9টিতে ভিন্নমত। আমরা কথা বলবো এই সংস্কার নিয়েও, যে সংস্কারগুলিতে ভিন্নমত আছে সেই ভিন্নমতগুলো কেন রয়ে গেল এবং যে ঐক্যমতগুলো পৌঁছলো সেই ঐক্যমতগুলো আমাদের নতুন বাংলাদেশের বিনির্মাণের ক্ষেত্রে কতটা এগিয়ে দিচ্ছে সে বিষয়ে কথা বলবো। এর পরের খবরটি, জুলাই শহীদদের শনাক্তে ডিএনএ টেস্ট করা হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন। শনিবার রাজধানীর রায়ের বাজার কবরস্থানে গণকবর পরিদর্শন শেষে তিনি কথা বলেছেন। 114 জনকে কবর দেওয়া হয়েছে সেখান থেকে তিনি বলেছেন পরিবারগুলো চাইলে ডিএনএ টেস্ট করা হবে। কিন্তু প্রশ্ন আসে যে প্রায় এক বছর পর এই ডিএনএ টেস্টের কথা কেন বলা হলো? 1 বছর আগে এই কথাটি কেন আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে শুনলাম না? সেই প্রশ্নটি আসবেই। পরের খবর, চুক্তি হয়ে গেলে যুক্তরাষ্ট্রের অনুমতি সাপেক্ষে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। দর্শক, আপনারা জানেন যে এই চুক্তি হবার আগেই আমরা যে দেখছি যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফ আলোচনার যে সুফল আমরা পেয়েছি, এটির প্রেক্ষিতে অনেকে আলোচনা করছে কি দিয়ে আমরা কি পেলাম সেটা আমরা জানি না। সুতরাং চুক্তিতে কি কি থাকছে, শর্ত কি থাকছে এবং কিসের প্রেক্ষিতে আসলে এই সুফল আমরা পাচ্ছি সেটা জানার আকাঙ্ক্ষা অনেকেই দাবি জানিয়েছেন। হয়তো তারই প্রেক্ষিতে কথাটি উনি বলেছেন, কিন্তু তারপরও এটা শুনতে ভালো লাগছে না যে যুক্তরাষ্ট্রের অনুমতি সাপেক্ষে গোপনীয়তা বিষয়টি প্রকাশ করা হবে। কারণ আমাদের তথ্যের অধিকার আছে, তথ্য জানার অধিকার আমাদের আছে। এর পরের খবর, নিম্নকক্ষের সিটের ভিত্তিতে উচ্চকক্ষ হলে সেটির প্রয়োজন নেই, এটি বলেছেন আমাদের নির্বাচন ব্যবস্থা বিষয়ক সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি এই মন্তব্য করেছেন। আমরা জানি আমরা উচ্চকক্ষ পাচ্ছি, কিন্তু সেই উচ্চকক্ষে নিয়ে এখনও রয়ে যাচ্ছে আমরা এফেক্টিভ উচ্চকক্ষ পাচ্ছি কিনা সেই আলোচনা আছে। আমরা আজকে মূল আলোচনা শুরু করতে চাই। আমাদের সাথে আজ উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে আমিরের ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিন। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। এবং আমাদের সাথে আরও আছেন G9-এর সাধারণ সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত। দুজনকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রথমেই আমি ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত আপনাকে দিয়ে শুরু করি। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হয়েছে আমরা যেটি জেনেছি। এর আগে দুজন উপদেষ্টা জানিয়েছেন, আমরা দেখছি তাদের পোস্টের মধ্যে দিয়ে জানিয়েছেন যে আমরা ঘোষণাপত্র পেতে যাচ্ছি। এই ঘোষণাপত্র তো যেমনটি বললাম যে গত বছর আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল সরকার যে দেবে, অল্প সময়ের মধ্যেই দেবে, কিন্তু অনেক দীর্ঘ সময় লাগলো পাচ্ছে। আপনি কিভাবে দেখছেন আসলে এই বিষয়টিকে? এবং একটি দাবিও আছে যে ঘোষণাপত্রকে একটি
আইনের ফ্রেমে আনতে হবে, সেটি কিভাবে সম্ভব হতে পারে, আপনার মন্তব্য শুনি। আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। দেরি হলেও ঘোষণাপত্র আসছে এবং সেটা 5 আগস্টের মধ্যেই আসলো, শেষ দিনে হলেও 5 আগস্টে। এটাই দাবি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে এনসিপি যারা তাদের পক্ষ থেকে সহ অনেকের দাবি এটা ছিল। দেরিতে হলেও যদি এই ঘোষণাপত্র আসে এবং তাতে সবাই একমত হয় তাহলে সমস্যা নেই, কিন্তু এই দেরি হওয়ার পরেও যদি তাতে একমত না হয়, কোনো পক্ষ অসন্তুষ্ট থাকে এবং বলে যে আমরা এতে সই করব না বা আমরা এটা মানি না, অথবা আমরা একটি পাল্টা ঘোষণাপত্র প্রকাশ করব, তাহলে এই দেরি কোনো সুফল বয়ে আনলো না। সেই ক্ষেত্রে উচিত ছিল আরও আগে করা, যাতে করে এই দ্বিমত ভিন্নমত হলে নতুন করে আলোচনার সুযোগ থাকতো ফাইনালি একমত হয়ে একটা ঘোষণাপত্র প্রকাশ করবার। এখন সরকারের তরফ থেকে যেটা করার কথা বলা হয়েছে তাদের তরফ থেকে করছে, কিন্তু এই বিষয়ে বিভিন্ন দলের মতামত তো নেওয়া হয়েছে, আলোচনা হয়েছে, ঐক্যমত্য কমিশনে নানান বিষয়ে আলোচনা হয়েছে, তার মধ্য থেকেই অনেক বিষয় বের হয়ে আসতে পারে, সেটা একটা দিক তো আছেই। এবং এই সরকারের মধ্যে মূলত যারা এই ঘোষণাপত্র নিয়ে আপত্তির জায়গাটা তুলছে এনসিপি এবং জামায়াত ইসলাম, তো বিশেষ করে এনসিপির 2 জন প্রতিনিধি কিন্তু এখনও এই সরকারের মধ্যে উপদেষ্টা হিসেবে আছে এবং অন্যান্য যে উপদেষ্টা তার মধ্যে বেশিরভাগই তাদের পছন্দে, তাদের ইচ্ছায় উপদেষ্টা। সুতরাং এই উপদেষ্টাদের প্রতি তাদের যেই নিয়ন্ত্রণ, তাদের চাওয়াকে প্রাধান্য দেওয়ার যে বিষয়টা, সেটি কি তাহলে এখন নেই বলে তারা বোঝাতে চাচ্ছে? আসলে তো এই সরকার এনসিপির প্রতি যথেষ্ট সহানুভূতিশীল এবং তাদের প্রতি এক ধরনের পক্ষপাতমূলক পর্যায়ে চলে যায় এমন সমালোচনাও আছে। কিন্তু আমি যদি পক্ষপাতমূলক নাও বলি, তাদের ভূমিকার কারণে তরুণরা তারা নতুন দল করেছে এবং তারা জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে এবং তাদের পেছনেই রাজনৈতিক দলগুলো ছিল। সেই হিসেবে তাদের প্রতি সহানুভূতি থাকা স্বাভাবিক এবং তাদের লোকরাই এই সরকারে আছে। সুতরাং সেই সরকার যদি একটা ঘোষণাপত্র দেয়, সেখানে তারাই আগ বাড়িয়ে কেন দ্বিমতের কথা বলছে? এখানে তো বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল অনেকেই কিন্তু আগ বাড়িয়ে দ্বিমতের কথা বলেনি। আর একটা বিষয় হচ্ছে আইনি ভিত্তি এখনই দিতে হবে। একটা ঘোষণাপত্র বা সনদ সেটা রাজনৈতিক অঙ্গীকার। রাজনৈতিক অঙ্গীকার সংবিধানের সমতুল্য হতে পারে না। সংবিধান তো একটা আছে, সংবিধানও তো পরিবর্তন হচ্ছে এবং এদের ঐক্যমতের ভিত্তিতেই অনেকগুলো পরিবর্তনের ব্যাপারে সুপারিশ করেছে ঐক্যমত্য কমিশন এবং সেখানে তারা কিছু বিষয়, অনেকগুলো বিষয় একমত হয়েছে, কিছু বিষয়ে দ্বিমত আছে। যেগুলিতে একমত হয়েছে সেটা তো সংবিধানেই সন্নিবেশিত হচ্ছে এবং সংবিধান পরিবর্তন হচ্ছে। তাহলে জুলাই সনদ বা ঘোষণাপত্রে এমন কি থাকবে যে জিনিসটা সংবিধান পরিবর্তনের সময় সংবিধানে ঢুকানো গেল না? এবং এইটা যদি আপনার জুলাই ঘোষণাপত্রের যেই ভাষা 24কে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা 71-এর সঙ্গে সাংঘর্ষিক কিনা সেই প্রশ্নটাও কিন্তু সামনে আসবে এবং বাংলাদেশের সাংবিধানিক যে মূলনীতি সেটার সঙ্গে 24-এর ঘোষণাপত্র ম্যাচ করে কিনা এই প্রশ্নটাও কিন্তু আলোচনার দাবি রাখে। তাহলে এটা নিয়ে আরও বিশদ আলোচনা হওয়া দরকার ছিল প্রকাশ্যে। নানান স্টেক হোল্ডার, দেশবাসীর এটা জানার অধিকার আছে, মতামত দেবার অধিকার আছে, সেটাও কিন্তু হয়নি। ফলে এইটা সংবিধান যেটা পরিবর্তন রাষ্ট্রের জন্য সময়ের প্রয়োজনে দরকার সেটা তো হচ্ছেই, পাশাপাশি এই ঘোষণাপত্রটা এটা বিভিন্ন দলের 24-এর আলোকে একটি রাজনৈতিক অঙ্গীকার এবং এই অঙ্গীকার যদি ভবিষ্যতে কেউ ভঙ্গ করে জনগণই তার জবাব দিবে। ধন্যবাদ আপনাকে। ডক্টর হেলাল উদ্দিন, আপনি কিভাবে দেখছেন? ঘোষণাপত্র একটি আইনের বাধ্যবাধকতার কথা বলা হচ্ছে, আবার এই আপনি দেখেন যে এনসিপি যে সমাবেশটা হচ্ছে 3 আগস্ট, এখানে জুলাই ঘোষণাপত্র নিয়ে আসতে পারে কঠোর কর্মসূচি। আপনি জানেন যে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে আগামীকাল 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্ব ঘোষিত সমাবেশ করতে যাচ্ছে এবং সেখানে তার একটি ইশতেহার নিয়ে আসবে, 24 দফা ইশতেহার নতুন বাংলাদেশের জন্য।
এটা আপনি কিভাবে দেখছেন? ঘোষণাপত্র নিয়ে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নিলে খসড়া ঘোষণাপত্র পাঠ করার একটা ছিল, এখন তো সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে যে 5 আগস্ট ঘোষণাপত্র দেয়া হবে। আপনি কিভাবে দেখছেন আসলে? ধন্যবাদ। আসলে দেখুন, 5ই আগস্টের যে বিপ্লবটা হলো, তো সেখানে জনগণের ইচ্ছাটা কি বহিঃপ্রকাশ ঘটালো। তারা যদি এই বিদ্যমান সংবিধানকে মেনেই এই বিপ্লব করত, তাহলে তো শেখ হাসিনা যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। শেখ হাসিনা থাকবে, সংবিধানের আলোকেই সব কিছু চলবে। ওই বিপ্লব সেই দিনেই ঘোষণা করে দিয়েছে যে এই মুজিবের এই সংবিধান এই দেশে চলবে না, এখানে অবশ্যই এটা একটা সংস্কার করতে হবে। আর যারাই চাচ্ছে না এটাকে আইনি ভিত্তি না দেওয়া, তারাই আগের অবস্থানে ফিরে যাওয়ার জন্য তারা বসে আছেন, যে আগের অবস্থানে ফিরে যাব। আপনারা এক্ষেত্রে দেখতে পারেন 90-এর যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেখানে 3 দলের রূপরেখা, বাংলাদেশ জামাত ইসলামী, এই যে 2টা দল, সেখানে 3 দলের রূপরেখা এবং জামাত ইসলামী যে অঙ্গীকারগুলো করছিলেন, সেইগুলা যখন 91-এর নির্বাচন হলো, তারা ওইটা কোনো বালাই রাখলেন না। সেখানে যে অঙ্গীকার ছিল সেগুলো কাগজে অঙ্গীকারই থেকে গেল। এখন যদি এই জুলাই ঘোষণা যদি কাগজে থাকে, এটার কোনো মূল্যই থাকবে না। আপনারা দেখেন, আজকে যে বিএনপি বড় বড় কথা বলতেছে, তারা তাদের নেতাকে অনুসরণ করছে না। তাদের নেতা কি করছিলেন? 15ই আগস্টের পরে যতগুলা ঘটনা ঘটেছিল, এগুলোর সবগুলা 5ম সংশোধনীর মাধ্যমে এটাকে আইনি বৈধতা দেওয়া হয়েছিল। এবং এই 10 সালে যেটা আপিল বিভাগের যেটাকে এই 5ম সংশোধনীকে বাতিল ঘোষণা করেছে, তারপরে ওখান থেকে কিছু জিনিস আইনের বাস্তবতায় ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে সেটা রয়ে গেছে। এবং এরশাদ সাহেব যে মানে সামরিক শাসন জারি করার পরে এগুলোকে যে রেকটিফাইডগুলো করছিলেন, সেগুলোকেও ওই আইনের বৈধতা দিয়েছিলেন এবং পরবর্তী 86 নির্বাচন মানে সংসদে সেটাকে পাশ করে নিয়েছিলেন। এবং আমরা আরও আগে যদি যাই, যে আমাদের মুজিবনগর সরকার যখন গঠন করেছিল, শপথ নিয়েছিল, সেটাও 72 সালে এসে এই সংসদে সেটাকে পাশ করে নেওয়া হয়েছিল। এইভাবে যতগুলো ঘটনা পরিস্থিতির কারণে হোক এবং বাস্তবতার আলোকে হোক, জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশের মাধ্যমে যা কিছু ঘটেছে, সবগুলোই আইনের মাধ্যমেই বৈধতা পেয়েছে। এখন যদি এই জুলাইয়ে যেখানে 2000 ছাত্র জনতা জীবন দিল, হাজার হাজার ভাইয়েরা যেখানে পুঙ্গ চোখ হারায় গেল, এগুলো কি মানে ছেলে খেলা? এটা নাটক। তাহলে এই যে জুলাই সনদে সিগনেচার করছে সবগুলো দল, এটার উপর আপনাদের আস্থা নেই কোনো? না, আস্থা তো আছে। এভাবে তো কোনো সনদ আমরা সবার ঐক্যমতের ভিত্তিতে পাইনি এত এফোর্ট দিয়ে। এখন মনে করেন যে এই 44 দিন যাবত একটা করে মিটিং করলেন, এবং যারা বলতেছেন যে এনসিপি জামাত এটাকে ভিন্নবাদ দিচ্ছেন, এটা একদম একটা উল্টো কথা হলো। সব জায়গায় বিএনপি এবং তাদের এই যে জোট বলেন, 12 দলীয় জোট, তারা এগুলো করে করে এই 44 দিন পর্যন্ত বিলম্বিত করলো। আবার যে এই 23 দিন, সরকার তো 166টা মানে ঘোষণা করে দিয়েছেন, সবার ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। আপনার কোনটা পছন্দ করেন? আপনাদের প্রত্যাশাটা কি ছিল? 44 দিন না হয়ে প্রত্যেকটা বিষয় আসবে, সবাই হাত তুলবে, রাজি আছে, এবং 4 দিন কেন? একটা মিটিং করতে কতক্ষণ সময় লাগে বলেন? আমাদের এই সময় মূল্য নাই? আমাদের জাতীয় নেতৃবৃন্দকে এই সব কিছু বাদ দিয়ে এই 23টা দিন, আপনার 2রা জুন থেকে শুরু করে এই 29শে জুলাই পর্যন্ত, যে তারা প্রত্যেকটা দিন, আমি কথা বলতে যাই কোথায়? ঐক্যমত কমিশনে। তাহলে এগুলো লোকগুলো কোনো মূল্য নাই? সবচেয়ে পোটেনশিয়াল লোক আমাদের, যারা আমাদের মানে প্রতিদ্বন্দ্বী, তাদের তো কোনো নাই, কর্মসূচি নাই। তাদের একটাই কর্মসূচি, বিএনপি তো অনেক সময় নিয়েছে, যেটা আমরা এছাড়া নতুন ভবিষ্যতের কোন কর্মসূচি তাদের নাই। বলেন তাদের কি কর্মসূচি আছে? আইনি ভিত্তির প্রসঙ্গে ডক্টর হেলাল উদ্দিন ওনার কিছু যুক্তি আছে অতীতের ইতিহাস থেকে, সে বিষয়টিও তো সামনে আনতে চাই। আবার জুলাইকে আমাদের রাষ্ট্র ধারণ করবে, সেটা কিভাবে করবে আগামীতে, সেটার ভিত্তিটা আসলে কিভাবে হতে পারে, আপনার মন্তব্যটা শুনি। আসলে এখানে জামায়াত ইসলাম একটু ঝেড়ে কাশলে বিষয়টা আরো পরিষ্কার হতো। তারা একটু ঝেড়ে কাশে না, রেখে কাশে। সেটা এরকম যে তারা যে কোনো উপায়ে জুলাইকে দিয়ে 71কে ঢেকে দেওয়ার একটা প্রচ্ছন্ন একটা ভাব তাদের কথায় আমরা পাই, যে কারণে ঘুরে ফিরে ওই 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলার, বাদ দেওয়ার যে প্রবণতা, যে কথা, সেটা আসে। 72-এর সংবিধানকে কতবার পরিবর্তন করা হয়েছে, এবং সেই সংবিধান পরিবর্তিত হয়ে বাকশাল হয়েছে।
একদলীয় বাকশাল হয়েছে। সেই সংবিধান আবার পরিবর্তিত হয়ে বহুদলীয় গণতন্ত্র এনেছে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যেই বহুদলীয় গণতন্ত্রের সুফল ভোগ করছে জামায়াত ইসলাম, কারণ ওই সংবিধানের আলোকে বহুদলীয় গণতন্ত্র যদি না আসতো তাহলে জামায়াত ইসলাম বাংলাদেশে রাজনীতি করার অধিকারই পায় না এই নাম নিয়ে এই দলটি। সুতরাং সেই সংবিধান মেনেই তারা এদেশে রাজনীতি করেছে, সেই সংবিধান মেনেই তারা জাতীয় সংসদ নির্বাচন করেছে, সেই সংবিধান মেনেই তারা এমপি মন্ত্রী হয়েছে, সরকার গঠন করেছে বিএনপির সঙ্গে। বিএনপি এই সংবিধান মেনেই একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে। আওয়ামী লীগ এসে সেই সংবিধানটাকে কাটাছেঁড়া করে তাদের মনের মতো করে জাতা বানিয়েছে। এখন আবার যেহেতু সেই ফ্যাসিবাদের পতন হয়েছে, তারা চলে গেছে, এখন সেই সংবিধানটাকে আবার যেখানে যেখানে শেখ হাসিনা বা ফ্যাসিবাদ গোষ্ঠী এটা তাদের মনের মতো করে গণতন্ত্র হরণের পথ তৈরি করেছে, সেই জায়গাগুলোকে যদি ব্লকেট দেওয়া হয়, পাশাপাশি পরিবর্তিত যে বাংলাদেশের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যুক্ত করবার জন্য যেই যেই ধারা সংযোজন বিয়োজন করা দরকার সেটা করা হয়, সেই ফ্রেমওয়ার্কের উপরে গেলে অসুবিধা কোথায়? সেটা তো তৈরি একটা ফ্রেমওয়ার্ক, আপনি যেগুলো অগ্রহণযোগ্য সেটা ফেলে দেন, যেটা যোগ করতে হবে সেটা যোগ করেন। কিন্তু সেটা না করে যারা পুরোপুরি ছুঁড়ে ফেলার কথা বলে, পুরোপুরি একেবারে নাকচ করে দেয় সংবিধানকে, তার মধ্যে ভিন্ন একটা উদ্দেশ্য কিন্তু সামনে চলে আসে। বিএনপি বলছে না যে ওই আওয়ামী লীগের ওই সংবিধান বহাল রাখতে হবে, বা অন্য কোনো দল একটা দল বলেনি যে হুবু ওই সংবিধান বহাল রাখতে হবে, বরং যে কথা ভাই বলছেন যে ওই বিদ্যমান সংবিধান যদি থাকে তাহলে শেখ হাসিনাই থাকতো। আরে ওই বিদ্যমান সংবিধানে শেখ হাসিনা এত জালিয়াতি করে পরিবর্তন করবার পরেও, জাতীয় সংসদে বিনা ভোটের সংসদ করে তারপরে একতরফাভাবে পরিবর্তন করবার পরেও ওই সংবিধানে কোথায় লেখা ছিল রাতে ভোট হতে পারে? ওই সংবিধানে কোথাও লেখা ছিল যে একতরফা ভোট করে তারা এই 5% ভোটকে 45% 46% দেখাবে? ওই সংবিধানের কোথাও লেখা ছিল যে জামায়াত বিএনপির নেতাকর্মীদের যেভাবে গুম খুন করেছে সেটা করা যাবে? ওই সংবিধান মোতাবেকও তো শেখ হাসিনা চলেনি যে ওই সংবিধান মানলেই শেখ হাসিনাকে রাখতে হবে। শেখ হাসিনার মতো এত জঘন্য শাসন বাংলাদেশে তো তার বাবা একদলীয় বাকশাল করেছে, জাসদের 30,000 নেতাকর্মীকে মেরেছে, বিরোধী দলকে দাঁড়াতে দেয়নি, তারপরও শেখ হাসিনার মতো এত বড় ফ্যাসিবাদ তার বাবাও ছিল না। সুতরাং ওই সংবিধান মানলেই শেখ হাসিনাকে মেনে নিতে হবে, এইটা আর একটা অন্যরকম একটা অজুহাত দাঁড় করানো। শেখ হাসিনা কি ওই যে কাটাছেঁড়া করে তাদের মনের মতো করে সংবিধান ওইটাও মেনেছে? তাহলে কি এই গুম খুন হত্যা হামলা মামলা এগুলো চলতে পারে? জামায়াত ইসলামের যে নেতাদের ফাঁসি দিয়েছে সেটা তো আইনি ভিত্তি ছিল না, তারপরে মব তৈরি করে শাহবাগে গণজাগরণ মঞ্চ করে আইন পরিবর্তন করে বাধ্য করে তারপর ফাঁসি দিয়েছে। সুতরাং ওই সংবিধানের আলোকে তো জামাতকেও শাস্তি দেয়নি। একটু শুনে নি আমি ডক্টর হেলাল আপনার কাছ থেকে। যেমন আমরা তো আসলে এর আগে ইন্ডিয়া মিনিটে দেখেছি, তাই না? 75-এ যারা নিজেদেরকে বিপ্লবী দাবি করেন তাদেরকে তো আমরা শেষ পর্যন্ত দেখলাম বিচারের মুখোমুখি হতে হলো। তাহলে কোনো রকম সংবিধানের পরিবর্তন পরিমার্জন এন্ডোর্সমেন্টের মধ্য দিয়েই কি আসলে সবকিছু চাইলে বদলানো যায় কিনা? আগামীতে আমরা যেভাবে আইনের ভিত্তির পক্ষের যে যুক্তিগুলো আপনারা আনছেন সেই জায়গা থেকে দেখুন, এই আমাদের মানে দুর্ভাগ্য বলা যায়, মানে যার যতটুকু প্রাপ্য আমরা তাকে সেটুকু দিতে চাচ্ছি না, কেমন? এটা আমাদের দুর্ভাগ্য। এখানে বলা হচ্ছে যে 71-কে আমরা 24 দিয়ে ঢেকে দিতে চাচ্ছি। এটা কিভাবে সম্ভব? 71-এর সাথে তো 24-এর তুলনা হবে না। 71-এর মর্যাদা 71 সে ভাস্বর হয়ে থাকবে, আর 24 নিয়ে ভাস্বর হয়ে থাকবে। আমাদের এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেছেন আমাদের আগে বেগম খালেদা জিয়া। তাহলে আপনারা বলেন যে আপনার নেত্রী এই কথা কেন বললেন? বেগম খালেদা জিয়া বলছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, আর একটু বলছি সেটা হলো এই 24 যদি না হতো বেগম জিয়ার বাইরে চিকিৎসার সুযোগ ছিল না। এই 24 যদি না হতো তাহলে তারেক রহমান সাহেবের ওই যে 21শে আগস্টের ওইটার মানে সমাধান হতো না, এবং বাবর সাহেব, তারপরে ওই আমাদের টাঙ্গাইলের নেতা, এ সবাই কিন্তু ওই জেলখানার ভিতরে থাকা লাগতো। এই 24কে কেন আমরা হেয় প্রতিপন্ন করব? 24কে কেন আইনের বৈধতা? আমাদের সমস্যাটা কোথায়? না শুনেন, এখন আমি বুঝতে পারছি 24-এর জন্য আপনারা যেভাবে কাঁদবেন বিএনপিও তো একইভাবেই কাঁদবে, তাই না? কারণ 24-এর জন্য তারাও তো এই মুক্তির জন্য দীর্ঘদিন ধরে, তাহলে সেই 24কে আইনের বৈধতা দিলে অসুবিধা কোথায়? আমার তো এটাই প্রশ্ন যে আমরা তো বলছি না সংবিধান সব শেষ হয়, তা না। এর যতটুকু প্রাপ্য তাকে
ওটাকে আইনের বৈধতা দিতে হবে। আর যদি আইনের বৈধতা না দেওয়া যায় ওটা কাগজের থাকবে। আচ্ছা, আপনারা এই যে যেমন ধরেন একটু আগে যেটা বললেন যে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বিএনপি চেয়ারপারসন আগেই বলেছিলেন, আপনারা সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চান, তাহলে আপনারা এই যে আলোচনাগুলো করছেন সংবিধান সংস্কারের জন্য, এটা কেন করলেন একটু বুঝতে চাচ্ছি। আমরা বাংলাদেশ জামাত ইসলামী একটা নীতি আদর্শ নিয়ে কাজ করি। আমরা আজকে যেটা কথা বলবো কালকে সেটা উল্টাবো না, কিন্তু আজকে দেখি আপনারা সকালে যেটা বলেন বিকেলে মিল পায় না, এরকমটা অনেক হয়। কোনটা হয়েছে বলেন? অনেক হয়েছে। না এগুলো ভুয়া কথা। নির্বাচন নিয়ে হয়েছে, আপনি পিআর নিয়ে আপনাদের পজিশন, আপনারা পিআরে যাবেন, আবার আমরা দেখছি প্রার্থী ঘোষণা করেছেন, এই বিষয়গুলো তো আমরা দেখছি। না না না, এটা তো হলো যে আপনার কাজ তো করতে হবে, কাজ করতে হবে। কোন জায়গায় যায় সবাই যদি ঐক্যমত হয় মানে আমরা মেনে নেব। ঐক্যমত হলে দেশের স্বার্থে, আমরা দলের স্বার্থের চাইতে দেশকে আমরা বড় করে দেখি। দেখেন আমাদের আমির সবাই বলছেন যে আপনি দেশের বাইরে ট্রিটমেন্ট করেন, উনি বলছেন যে আমি দেশকে উচ্চ মর্যাদা দিতে চাই, আমার দেশে এই ট্রিটমেন্ট আছে, আমার দেশে রিকশালার এই ট্রিটমেন্ট কি কোথায় যায় করবে না, যার কাছে যিনি ওনার অপারেশন করেছে তিনি এই উপমহাদেশে একজন বিখ্যাত ডক্টর, এটা আমরা জানি। আমরা কখনো একদম এক্সট্রিম পয়েন্টে যাই না। ঠিক আছে, আমি যেটা জানতে চাইছিলাম, আমরা সবাই মিলে যদি ঐক্যমত হয়, আমি যেটা জানতে চাইছিলাম আপনার কাছে সেটা হচ্ছে আপনি সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছেন, খুব ভালো কথা, কিন্তু এই যে এখনো বলছেন, তাহলে এই সংস্কারের যে আলোচনাগুলো হলো এটাতে আপনারা কেন গেলেন? এইটা তো আমরা ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছে কি, আমাদের কোনো প্রস্তাবের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা আছে? নতুন করে সংবিধানের কথা ওই একই তো আপনি তো কোট করছেন, যেহেতু বিএনপি চেয়ারপারসন, আমরা বলছি সংস্কার করতে হবে, সংবিধানের সংস্কার করতে হবে। তাতে সংস্কার হচ্ছে, তাহলে তো একই। আমার তো মনে হয় যে আপনি তাহলে আমি ভুল শুনেছি, বুঝেছি। জুলাইটাকে আইনের বৈধতা দিয়ে সংস্কার করেন, অসুবিধা কি? কোনো সমস্যা নাই তো। আমাদের যে আমরা 41 দফা দিয়েছি তার ভিতর থেকে 10 দফা আমরা প্রাসঙ্গিক কথাগুলোকে তুলে আনছি। এই 10 দফার ভিতরে এখন আবার আমরা 7 দফাকে নিয়ে আসছি, যেগুলো ইমিডিয়েট দরকার সেগুলোকে আমরা নিয়ে আসছি। এর ভিতরে আমাদের 7 দফার মধ্যে আমরা এক ধরনের ক্রেডিটের রাজনীতি দেখি। আমরা জামাতকে বলতে শুনি আমাদের নেতারা, আমাদের ছাত্ররা জুলাই গণঅভ্যুত্থান করেছে, এনসিপি থেকে দাবি করে এই দল গণঅভ্যুত্থানের দল। আমাদের ছেলেরা কোনো বলে নাই যে আমাদের ছেলেরা, আমিরে জামাত ছাড়াও তো আপনাদের আরো অনেক নেতা আছে, তাদের কথা কোন নেতা বলেন? জাতীয় কোন নেতা বলছেন বা আমি কোনদিন বলছি? আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা কোনো জায়গায় বলি নাই যে এটা আমাদের একক অবদান। আমরা বলছি যে এখানে দল মত নির্বিশেষে সবাই কাজ করেছে, আমাদের ছেলেরাও কাজ করছে এবং আমি নিজেও কাজ করেছি। এই যে ক্রেডিটের একটা রাজনীতি হচ্ছে, এটা কেন হচ্ছে? শুনি আপনার কাছে, আমি শুনি আপনার কাছে কোনো ক্রেডিট করি নাই এবং বলি নাই যে আমাদের কয়জন শুনি। জি, অ্যাডভোকেট হেলালুদ্দিন আপনার কাছে আসবো, আমি একটু শুনে নিই সাখাওয়াত হোসেন সায়ন্ত আপনার মন্তব্য শুনি যে কেন এই ক্রেডিটের রাজনীতিটা আমরা দেখছি। আপনি দেখছেন তো, রাইট? দেখছি এবং এটা জামাত ইসলাম করে নাই সেটা ঠিক না, এটা সবাই কম বেশি করেছে। কেউ খুব এক্সট্রিম ভাবে করেছে, কেউ একটু ভিন্ন ভাষায় করেছে। জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তার একটি বক্তব্য বিবিসির সঙ্গে এরকম আছে, তিনি বলেছেন যে জামায়াত ইসলাম এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, গোয়েন্দারাও সেটা বুঝতে পারেনি এবং যাতে তারা এখানে এটা বুঝতে দেয়নি এই জন্য যে যদি এটা বুঝতে দিত তাহলে বামপন্থীরা সহ যারা জামাত ইসলামকে পছন্দ করে না তারা এর সঙ্গে একাত্ম হতো না, সেই কারণে কাউকে বুঝতে না দিয়ে তারা এই মুভমেন্টে তারা নেতৃত্ব দিয়েছে। এই কথাটা জামায়াতের নায়েবে আমির বলেছেন বিবিসির সঙ্গে ইন্টারভিউতে, এটা অন রেকর্ড আমি বলছি। বিএনপির তরফ থেকেও তারা বলছে তারা বড় দল হিসেবে বা তারেক রহমান কিভাবে নির্দেশনা দিয়ে এটাকে এই আন্দোলনকে তার গতি ধরে রেখেছে। ছাত্ররা বলেছে যে তাদের নেতৃত্বেই সব হয়েছে। বেসিক্যালি এই আন্দোলনটা যেটা, সেটা শুরুতে এটা সংগঠিত হয়েছে প্রায় নির্দলীয় ছাত্রদের দ্বারা কোটা সংস্কার নিয়ে। সেটার প্রেক্ষাপটে যখন শেখ হাসিনা তাদেরকে রাজাকারের নাতিপুতি বলে গালি দিল না, যেটা আমি খুব সংক্ষেপে, প্রেক্ষাপট সবাই জানে তারপরও আবার বলতে হবে যে ছাত্ররা আন্দোলনটা শুরু করলো কোটার জন্য, তাদের অধিকার। সেটা কটাক্ষ করে শেখ হাসিনা রাজাকারের নাতিপুতি বলাতে তারা খেপে গেল। খেপে গিয়ে যখন রাস্তায় নেমে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা পর্যন্ত তাদের উপর ছাত্রলীগ এবং পুলিশ আক্রমণ করলো, হাসপাতালে গিয়ে পর্যন্ত পিটালো। তারপরের দিন গুলি করে আবু সাইদকে কি নির্মমভাবে হত্যা করলো, সারা জাতি জেগে উঠল। তখন
ছাত্র জনতা এক হয়ে গেল, আন্দোলনটা এগোতে থাকলো। সেইখানে একটু এগোনো পেছানো এটা হয়েছে, রাজনৈতিক দলগুলো অতীতের অভিজ্ঞতা থেকে, বিশেষ করে বিএনপি এবং জামায়াত ইসলামী, তাদের অতীত অভিজ্ঞতা হচ্ছে শেখ হাসিনার বাহিনী এত নির্মম যে বিএনপি জামাত ট্যাগ দিয়ে নির্বিচারে গুলি চালাতে পারে এবং দেশের সাধারণ মানুষের তাতে প্রাণ কাঁদে না, যে জামাত মারে বিএনপি মারে আমার কি। সেই জন্য সাধারণ ছাত্র জনতাকে সামনে নিয়ে মূল খেলাটা খেলেছে বিএনপি এবং জামায়াত ইসলাম রাজনৈতিক দল হিসেবে। তারা ছাত্রদেরকে সামনে রেখে মূল রাজনৈতিক ট্রেন আপ শক্তি হিসেবে, মাঠের রাজনীতির শক্তি হিসেবে তারা এখানে অবস্থান নিয়ে নিল এবং ফাইনালি এই যুদ্ধে জয় হলো। সেই জয়ের পেছনে দেখেন এই যে ছাত্রদের ওদের 5 জনকে ডিবি অফিসে ধরে নিয়ে গেল, ভাতের হোটেলে খাওয়ালো, তাদের দিয়ে লিখিতভাবে প্রকাশ করে দিল আন্দোলন উইথড্র করছে, তাদের মধ্যে মত দ্বিমত শুরু হয়ে গেল। ওই সময় সামনে চলে আসলো পেশাজীবীরা, আইনজীবীরা এবং চিকিৎসকরা রাস্তায় নেমে গেল, তারা হোল্ড নিয়ে নিল। এইভাবে নানান রকমের ইকুয়েশনে কিন্তু শেষ পর্যন্ত বিজয় হলো। বিজয় হওয়া পর্যন্ত সবার চাওয়া এক ছিল যে ফ্যাসিবাদের পতন দরকার, শেখ হাসিনার পতন দরকার এবং বাংলাদেশকে গণতন্ত্রের পথে আনা দরকার। কিন্তু পরে এসে ক্রেডিট নেওয়ার এই প্রতিযোগিতাটা শুরু হলো যেটা, এটাও কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয়। যারা এটাকে খুব অস্বাভাবিক করে দেখাচ্ছে তারাও বাংলাদেশের রাজনীতি বোঝে না। বাংলাদেশের রাজনীতি কেন, সারা পৃথিবীর রাজনীতি হচ্ছে প্রত্যেকটা দল ক্রেডিট তার পকেটে নিবে, তার বাক্সে ক্রেডিট ঢুকাতে হবে, তাহলে তার রাজনীতি টিকবে কি করে। সেই ক্ষেত্রে জামায়াত ইসলাম এবং বিএনপি তাদের রাজনৈতিক লাভের জন্য তাদের ন্যায্য ক্রেডিটটা নিতে চাইবে। আবার এনসিপি যেহেতু আবার দল আকারে আসলো, বৈষম্য বিরোধী ছাত্ররা, সুতরাং তাদেরও তো রাজনীতির জন্য ক্রেডিট নিতে হবে। এই প্রতিযোগিতা চলবে। এই প্রতিযোগিতার মাধ্যমে এই যে নানানজন নানান সাক্ষ্য দিচ্ছে, জনগণ এক সময় বুঝে নেবে আসলে এখানে প্রকৃত শক্তিটা কারা ছিল, দেশপ্রেমিক কারা, গণতন্ত্রের পক্ষে উত্তরণের জন্য আসল ক্রেডিট তো দিতে হবে যারা রাস্তায় নেমে এসেছিল, সাধারণ মানুষ, যাদের কোনো ব্যানার ছিল না সেটা, এবং যারা শহীদ হয়েছেন, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন আপনার মন্তব্য শুনবো এবং পাশাপাশি আরেকটি আমি অন্য প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে আমরা একটি তথ্য সেটা দেখলাম যে আপনার বণিক বার্তায় এসেছে, সাবেক ডিজিএফআই ডিজি হামিদের সাথে জামাতের ঘনিষ্ঠতা। আমরা এরকম শুনি যে প্রশাসনের আগে অনেকে যারা ছিলেন তারা আওয়ামী লীগ পরিচয়েই ছিলেন, আওয়ামী সমর্থক, আওয়ামী কর্মী পরিচয়ে ছিলেন, কিন্তু তারা আসলে জামাত করেছেন। তাহলে এই যে এই সময়টা 2022 থেকে 2024 পর্যন্ত যে গুম খুন যে অপরাধগুলো হয়েছে, তাহলে তো তার উপরও সেটা বর্তায়। জামাতের সমর্থক হয়ে সত্য থেকে কাজগুলো বলছে, আপনার একটু মন্তব্য শুনতে চাই। এইসব কথাবার্তাগুলো যেগুলো বলা হচ্ছে, বর্তমান জামাতের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য এসব কথা বলা হচ্ছে। কয়েকদিন আগে প্রচার করা হলো যে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব বিদেশে যাওয়ার ক্ষেত্রে জামাতের তার ঘনিষ্ঠ আত্মীয়রা ভূমিকা রাখছে। এগুলো তদন্ত করে দেখা গেল যে এগুলো কোনো ভিত্তি নাই, উনি আবার দেশে ফিরে আসলেন না, কিন্তু উনি যাওয়ার সময় তো ভূমিকা রেখেছিলেন, সহযোগিতা করেছিলেন ওই এলাকার। আমাদের যাকে বলা হয়েছে যে ওনার ঘনিষ্ঠ আত্মীয় জামাতের সাবেক আর্মি পারসন, উনি নিজেও স্টেটমেন্ট দিয়েছেন এবং সরকারও তদন্ত করে দেখেছেন, এর সাথে কোনো ভিত্তি নাই। কিন্তু উনি তো জামাতের, এটা তো সত্য। কে জামাতের? মানে ওনার ঘনিষ্ঠ আত্মীয় থাকতে পারে না, তার পারে তো সে জামাত ইসলাম করে, তার তো কোনো এখানে কোনো বেনিফিট নেই। আমি একটু বলি জানার জন্য ভাই, ওই যে শায়খ আব্দুর রহমান, তার সঙ্গে মির্জা আজম, তার যে আত্মীয়তা, ওইটা নিয়ে আপনারা আমরা কি একযোগে ট্যাগিং করে বলি নাই যে মির্জা আজমের দুলাভাই যেহেতু শায়খ আব্দুর রহমান, তাহলে এই জঙ্গিবাদের সঙ্গে আওয়ামী লীগই যুক্ত না? সেটা দেখেন, এইটার কারণেই কিন্তু মির্জা আজম সহ আওয়ামী লীগ এই যে গোলজার সাহেবকে হত্যাকাণ্ডের সাথে জড়িত হইলেন। এখানে অনেক আছে আওয়ামী লীগের সাথে তাদের অনেক যোগাযোগ। মানে ওইটা হলে আওয়ামী লীগকে আমরা দোষারোপ করতে পারবো, কিন্তু জামায়াতকে দোষারোপ করতে পারবো না। জামায়াতকে কেন দোষারোপ? এই জাতীয়তার সূত্রে আওয়ামী লীগকে দোষারোপ করেছি তো আমরা। না, এটা তো এখানে তো তদন্ত করে দেখা গেছে যে এইটার সাথে ওনাকে যে ব্লেম দেওয়া হয়েছে, ব্লেমের সাথে কোনো কে তদন্ত করেছে? সরকার দেখেছেন যে কে এটার সাথে জড়িত, উনি কেমনে বাইরে গেলেন, এবং আমরা নিজেরাও দেখেছি, এবং উনিও নিজে স্টেটমেন্ট দিয়েছেন। কেউ যদি কোনো প্রমাণ করতে পারে যে তার বিদেশে যাওয়ার ক্ষেত্রে ওনার কোনো প্রশাসনিক বা কোনো ধরনের ভূমিকা আছে কিনা, এটা তো চ্যালেঞ্জ করেছেন উনি। এটা একটা
জামাতের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য এই দেওয়া হচ্ছে। আর যদি এটা যদি তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতো, তাহলে আমাদের ব্রিগেডিয়ার আজমিকে এই 8.5 বছর আয়নাগরে থাকতে হলো কেন, ব্যারিস্টার আরমানকে আয়নাগরে থাকতে হলো কেন, এবং আমাদের এখনো শিবিরের 8 জন ভাই এখনো গুমের মধ্যে আছে, আমরা জানি তাদের ঠিকানা কোথায় আছে। এটা গেল একটা ক্রেডিটের বিষয় যেটা আমি বলতেছি, সেটা হলো যে আপনারা জানেন যে ওই সময়ে মির্জা ফখরুল সাহেব উনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এটা ছাত্রদের আন্দোলন, এটাতে আমাদের বিএনপির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর অপরদিকে মিয়া গোলাম পরোয়ার সাহেব উনি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিয়েছিলেন যে ছাত্রদের আন্দোলনের সাথে দেশের জনগণ সবাই মিলে এটাকে সাফল্যমণ্ডিত করেন। এটা হলো জনগণ বিচার করবে কারা ক্রেডিটে, আমরা এগুলা নিজেরা গলাবাজি করে আমাদের প্রমাণ করার দরকার নাই, এটা প্রমাণ রয়ে গেছে, জনগণ বিচার করবে আগামী দিনে ভোটের সময়। আমার মনে হয় বিএনপি মহাসচিবের যে কথাটি আপনি বললেন এই বিষয়ে আমরা অনেক শুনেছিও, সেটাও আপনি পরের কথাটি বোধহয় আপনি খেয়াল করেন। তিনি এরপরে হলো যে আমাদের মানে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ওনার সর্বশেষ স্লোগানটা কি ছিল, যে এটা হলো জামাত শিবিরের আন্দোলন, এটা ছিল জামাত শিবিরের আন্দোলন। উনি সব ভুল বললেও এই কথাটি ঠিক বলে গেছে। এই কথা ভুল বলেন না, এটা বলে উনি জামাতকে নিষিদ্ধ করলেন। আমার মনে হয় এটাও ভুল। আমার কথা শেষ করেন। যে উনি ভুল কথা বলছেন যে জামাত শিবির এই আন্দোলন করছে, এটা ওনার মিথ্যা কথা, ভুল কথা। কিন্তু আর একটা ভুল করলেন উনি, মানে মিথ্যা কাজ করলেন, সেটা হলো জামাত শিবিরকে নিষিদ্ধ করলেন, বলেন এটাও ভুল। না, জামাত শিবিরকে যেহেতু নিষিদ্ধ করেছে এই কারণে তাহলে জামাত শিবিরই এই আন্দোলনটা করেছে, এটাই আপনি দাবি করতে চাইছেন? আমি কেন দাবি করবো, এটা জনগণ বলবে, আমি দাবি করবো কেন? আমার নেতা শফিকুর রহমান সাহেব উনি একদিনের জন্য বলেন নাই এটা আমার, এবং উনি কোনোদিনও বলেন নাই যে আমার কয়জন ছাত্র শহীদ হয়েছে, আমার কয়জন জামাত কর্মী শহীদ হয়েছে। উনি প্রত্যেকটা শহীদ পরিবারে গিয়েছেন এবং তাদেরকে উনি নগদ 2 লক্ষ করে টাকা দিয়ে আসছেন। এরপর আরো বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন, অনেকের চিকিৎসা সহ ব্যবস্থা করেছেন, এবং সর্বশেষ যেটা করেছেন সেটা হলো জুলাই শহীদদের একটা ডাটাবেস তৈরি করে বই করেছেন, ওয়েবসাইট করেছেন, সেটা বাংলা, ইংরেজি, আরবিতে করেছেন। এরপর হলো এখন যারা আহত জুলাই যোদ্ধা তাদের তালিকা হচ্ছে, এবং সেখানে আমরা মনে করছি 40-50 খণ্ড হয়ে যাবে এই সকল ভাইদের তালিকা করা, যেটা মুক্তিযুদ্ধের ইতিহাসের কোন দলিলপত্র আমরা ক্রেডিট চাচ্ছি না, জনগণ ভোটের সময় আমাদের ক্রেডিট দিলে হবে। ওকে, ঠিক আছে। আংশিক তথ্যটা ভাই দিয়েছেন, যেটা আমি বলতে যাচ্ছিলাম সেটা হলো, আমি আগেও বলেছি রাজনৈতিক দলগুলোর এটা একটা কৌশল ছিল, যখন শেখ হাসিনা ট্যাগ করতে চাচ্ছে যে এটা বিএনপি জামাতের আন্দোলন, এটা সাধারণ ছাত্র জনতার আন্দোলন না, যাতে করে তারা আগে জঙ্গি দমনের নাম করে বিএনপি জামায়াতকে যেভাবে নিপীড়ন করা, গুমখুন করার বৈধতা নিয়েছে একরকম, ঠিক একইভাবে এখানে গুলি চালানোর বৈধতা নিতে পারে, বা তাদের সমর্থনে অনেকে এগিয়ে আসে। আমার কথাটা শেষ করতে দেন, একটু শেষ করার পর আপনাকে সুযোগ দেব। আমার কথাটা শেষ করতে দেন। শাপলা চত্বরে যখন বেগম খালেদা জিয়া বললেন যে সবাই নামে আসেন, জামাত শিবির নামে আসলে বিএনপির একটা লোক নামে আসে, বললেন আপনারা যে ভাই বলতেছেন এত অধৈর্য না, তো বলতে দেন, আপনারা শুধু বলেই যাবেন আর জনগণ খালি শুনেই যাবে, এটা কথা হলো? আপনি শাপলা চত্বর শেষ হলে আমি বলি, মানে ওরা তো অধৈর্য কেন? না, অধৈর্যের বিষয় না, আপনি আমার কথা বলতে দেন। আচ্ছা ডক্টর হেলেন, আপনি তো অনেকক্ষণ বলেছেন, এটা শুনে নেন, আপনি শুনে আপনি আবার বলেন। আচ্ছা বলেন। এটুকু ভদ্রতা তো আশা করব যে আমার কথাটা শেষ করতে দিয়ে উত্তরটা দিবেন আপনি। বলেন আপনি। সেটা হলো যে জামায়াত ইসলাম এবং বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল, প্রধান শক্তি হিসেবে এই দুই দলই তারা এইখানে নিজেরা প্রকাশ্য অবস্থান নেয়নি। শুরুতে ছাত্র জনতাকে সামনে রেখে তারা ব্যাকিং করেছে এবং তাদের নেতাকর্মীদেরকে আন্দোলনে একাত্ম করে দিয়েছে, দুটা দলই, অন্যরাও করেছে, আমি প্রধান শক্তি বলে দুইটাকে বলছি। এবং এক সময় গিয়ে যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা যেটা বললেন, সেটা ইনিশিয়াল বক্তব্য, যখন শেখ হাসিনা এই ট্যাগিংটা দিচ্ছে যে বিএনপি জামাতের আন্দোলন, শেষ করি তারিখটা বের করে বলে দিব, দাঁড়ান, সেটা বলছেন। পরে যখন আন্দোলনে গুলি চালিয়ে ব্যাপক হত্যাকাণ্ড শুরু করে, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্টেটমেন্ট করে
তার দলের সকল নেতাকর্মীকে নির্দেশ দিয়েছে এই ছাত্রদের আন্দোলনে একাত্ম হয়ে মাঠে নামবার জন্য। তাইলে দলের পক্ষ থেকে স্টেটমেন্ট করে প্রকাশ্যে যে ঘোষণাটা দিল সেটুকুও বলতে হবে। প্রথমে যে উদ্দেশ্যে যে কৌশলে বলেছিল, যেটা আপনার দল ওই একই কৌশলে ছিল, বিএনপি একই কৌশলে ছিল, পরবর্তীতে জামাত ইসলামও এখানে ওপেন হয়েছে, বিএনপিও ওপেন হয়েছে। এমন তো না যে বিএনপি সরিয়ে গেছে। আপনি বলেন আপনাদের পরে করেছে, আমি তো জানি। আমি তো বলেন তো আমি একটু বলি এখানে, আমি একটু ইন্টারফেয়ার করি। না আপনি বলেন কোন তারিখে, এবার একটু ইন্টারফেয়ার করি। আমি একটু ইন্টারফেয়ার করি এবার। আপনি বলছেন যে কোন তারিখে, ধরা যাক এটা 19 তারিখে না 20 তারিখে, তাতে করে কি যায় আসে? কৌশল তো এটাই ছিল, কৌশল তো এটাই ছিল যে এই আন্দোলনটা সফল হোক। উনি 19 তারিখের পরে বলেছেন যেটা ছাত্রদের আন্দোলন। তাতে করে আপনাদের কি মানে কি এসে গেল? কারণ আপনাদের, আমরা কৌশল হিসেবে কথা বলছি, বিএনপি চেয়েছিল নিরপেক্ষভাবে। আমি আমার কথা শুনতে হবে, আমার কথা শুনতে হবে। আপনাদের কৌশল ছিল যে আন্দোলনটা যেন সফল না হয়, যে কারণে শুরুতেই আপনারা সামনে দাঁড়াননি, এটাই তো। এবং বিএনপিরও আপনার কৌশল ছিল যাতে আন্দোলনটা সফল হয়, যে কারণে সামনে আসে না। এটার সাথে বিএনপি জামাত জড়িত নয়, এটা আপনারা এই কারণেই আপনারা এই ব্যাপারটা প্রমাণ করতে চেয়েছেন যাতে করে আন্দোলনটা সফল হয়। সেই জায়গা থেকে কে কবে ঘোষণা দিল, 19 তারিখে না 20 তারিখে, তাতে করে কি যায় আসে, এটাই ছিল আমার প্রশ্ন। আর প্রশ্ন করলেই যদি আপনারা এভাবে কাউকে দলীয় ট্যাগ দিয়ে দেন, তাহলে কিন্তু সেই ট্যাগিং এর আওয়ামী লীগের রাজনীতি আপনি আবার করছেন, এটা মনে রাখবেন। না আমি ডোন্ট ডু দিস প্লিজ। আপনি কেন, আমি তো আপনাকে প্রশ্ন করতে চাইছি। আপনারা এখানে আপনারা যে তর্ক করছেন, যে বাহাস করছেন, সেখান থেকে দর্শক কি পাচ্ছে? আপনাকে প্রশ্ন করার সুযোগ দেবেন না? আমি তো জানি যে দুটো দলই সেখানে চেয়েছিল ছাত্রদের আন্দোলনটা সফল হোক, এবং যে কারণে আপনারা আপনাদের প্ল্যাটফর্ম নিয়ে তখনই ওদের সামনে গিয়ে দাঁড়াননি। আপনারা নেপথ্য থেকে আপনারা সহযোগিতা করেছেন। শিবির করেছে, বিএনপি করেছে, জামাত করেছে, ছাত্র দল করেছে, সবাই করেছে, সব সংগঠন করেছে। এটা তো রিয়ালিটি যে সবাই করেছে, তো এখানে ক্যান্ডিডেট কি হলো সেটা রাইট। আচ্ছা, আমরা একটু ডিফারেন্ট টপিকে যেতে চাই। সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে অনেকেই বলছে যে সামনের রাজনীতি কেমন হবে সেটা নিয়ে আওয়ামী লীগকে ফেরানোর জন্য আওয়ামী লীগের দোসর ইন্ডিয়া একটা পলিসি নিচ্ছে যে কিভাবে আওয়ামী লীগকে ফেরানো যায়। এবং সেই জায়গা থেকে আমরা এরকম শুনি যে যাতে করে আগামী ইলেকশন ঠিকমতো না হয়, বা আপনার এখানে দক্ষিণপন্থীদের উত্থানের মধ্য দিয়ে এমনভাবে প্রতীয়মান করা যায় বিশ্বে যে আপনার এই দেশের অবস্থা ভালো না, তাতে করে আওয়ামী লীগের একটা পুনর্বাসন হয় এরকম। এবং এই প্রসঙ্গে আমি একটু বলি যে গোবিন্দচন্দ্র প্রামাণিকের সাথে ভারতের খুব ভালো সম্পর্ক, এটা আমরা আগে থেকে শুনে এসেছি। এবং এরপর আমরা দেখলাম আপনাদের যে সমাবেশ হলো, সেই সমাবেশে কিন্তু আপনার গোবিন্দচন্দ্র প্রামাণিককে ডাকলেন। এখন আমরা দেখলাম তিনি বলছেন যে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা যাবেন না, অর্থাৎ তাদের যে কমিউনিটি, হিন্দু কমিউনিটিকে নিরুৎসাহিত করছেন এই নির্বাচনে যাওয়ার জন্য। আমার প্রশ্ন এটা যে আপনারা কি আসলে আওয়ামী লীগের দোসরদের দুরভিসন্ধিগুলো বুঝতে ব্যর্থ হচ্ছেন? শোনেন, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে একটা দলের মহাসচিব এবং একটা গুরুত্বপূর্ণ একটা পত্রিকায় উনি উদ্ধৃতি দিয়েছেন যে দক্ষিণপন্থার উত্থান হচ্ছে। তো আমরা তো জানি যে বিএনপি একটা দক্ষিণপন্থা দল, কিন্তু তারা আজকে মানে আশঙ্কিত হচ্ছেন যে দক্ষিণপন্থা, তার মানে বিএনপি কবে বামপন্থা হলো আমরা এটা জানি না। বিএনপি কি দাঁড়া করেছে বামপন্থী কবে হলেন ওনারা? বামপন্থীরা তো ছিল হলো এনডিএর সাথে লেজুর যুক্ত আওয়ামী লীগ এবং বামপন্থী যারা, তারা সব ইন্ডিয়ার বলয়ে কাজ করত। আর বিএনপি জামাত সহ দক্ষিণপন্থী লোকজন ছিল আলাদা। এখন দেখছি যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে দক্ষিণপন্থাগুলো জামাত সহ এদিকে দিয়ে দিচ্ছে, আর বামের দিকে উনি ইন্ডিয়ার সাথে যাচ্ছেন, এইটাই তো মনে হচ্ছে। তাছাড়া এই দক্ষিণপন্থার উত্থান কোত্থেকে হলো? না, এই যে গোবিন্দচন্দ্র প্রামাণিক যাকে আপনারা যে ডাকলেন, আমরা তো সকল দল, সকল কমিউনিটিকে আমরা ওখানে দাওয়াত দিয়েছি। আমরা বৌদ্ধদের দাওয়াত দিয়েছিলাম, আমরা হিন্দুদের দাওয়াত দিয়েছি, আমরা বিভিন্ন দলকে দাওয়াত দিয়েছি। তার ভিতরে অনেকে এসেছেন, অনেকের বিভিন্ন ব্যস্ততার কারণে আসেন নাই। তো সেই কারণে উনি কে আপনার এখানে আপনাদের দোসর কে হবে আর ফ্যাসিস্টদের দোসর কে হতে পারে, সেই ব্যাপারটা আমরা সবাইকে দাওয়াত দিয়েছি। আওয়ামী লীগের দোসর হলো সমস্যা নেই সেখানে। আওয়ামী লীগের দোসর না, তারা এখানে তার কিন্তু একটা আছে, সে হিন্দু মহাজোটের প্রতিনিধি। এই হিন্দু কমিউনিটিকে আমরা এখানে করেছি। আমরা
অন্য কোনো হিসাবে তাকে দাওয়াত দেয়নি, হিন্দু মহাজোট হিসাবে তাকে আমরা দাওয়াত দিয়েছি। তারা একটা ধর্ম, তারা একটা নৃগোষ্ঠী, সেই হিসাবে আমরা তাদেরকে তাদের ভোটটা আপনি পাবেন, তাদের ভোট দিবে কি না দিবে সে তাদের ব্যাপার, কিন্তু আমরা সবাইকে দাওয়াত দিই, সে তার মধ্যে। কিন্তু তারা যদি ইলেকশনে না যায়, সে তাতে আমাদের সাথে তো এখানে তাদের কোনো নাই যে তারা ইলেকশন যাবে না আমরাও ইলেকশন যাবো না, এটা তো হতে পারে। আচ্ছা, আসবো আবার আপনার কাছে। ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত, আপনি কিভাবে দেখছেন আসলে এখানে বিষয়টিকে, যে আমরা যে দক্ষিণ পন্থার কথা বলছি, ডক্টর হেলাল যে মন্তব্য করলেন সেটাও আমি শুনতে চাই, যে বিএনপি কি আসলে দক্ষিণপন্থী দল নয়? উনি মনে করেন যে বিএনপি দক্ষিণপন্থী দল। আপনার মন্তব্য ছিলেন আগে, এখন হয়তো বামে চলে গেছেন আর কি। সেটা দক্ষিণ উত্তর তারা ভাবতে পারে, বা যে যার ভাবার স্বাধীনতা আছে। নিজেরাই ঘোষণা দিয়েছে। বিএনপি তাদের যে স্পষ্ট অবস্থান সব সময় ঘোষণা করে আসছে, সেটা হলো তাদের অবস্থান হচ্ছে ডানের বামে, বামের ডানে। তারা না ডানপন্থী না বামপন্থী, তারা মধ্যপন্থী একটা দল। মধ্যপন্থী দল এই জন্য বিএনপি কোনো এক্সট্রিমিজমে বিশ্বাস করে না, বিএনপি কোনো ধর্মীয় রাজনীতিও করে না, বিএনপি কোনো ক্যাডার ভিত্তিক রাজনীতিও করে না। তারা মধ্যপন্থী একটা গণতান্ত্রিক ভ্যালুজ নিয়ে একটা রাজনৈতিক দল, যারা এদেশে মনে করেন আপনি কার্যক্রম দেখলেই বুঝবেন। যেমন পহেলা বৈশাখের উৎসব, এটা বিএনপি ওন করে। বাংলাদেশের কালচার, বাঙালি কালচারকে বিএনপি ওন করে। ব্যান্ড সঙ্গীত, তরুণদের বিভিন্ন গান বাজনা, সিনেমা, নাটক বিএনপি ওন করে, কিন্তু জামায়াত ইসলাম এগুলা ওন করে না। আবার ওয়াজ মাহফিল, সেটা বিএনপি ওন করে, জামাত ইসলাম ওন করে। এরকম অনেক জায়গায় আছে। বিএনপি ডানের বামে, বামের ডানে থাকার সুবিধা হচ্ছে দুই দিকেরই কালচারটাকে সে ধারণ করে একটা অ্যাকোমোডেটিভ রাজনীতি করে। আর জামায়াত ইসলাম হচ্ছে দক্ষিণপন্থী হওয়ায় বা তারা ধর্মীয় রাজনীতি করায় তাদের পক্ষে অনেক কিছু কিন্তু মেনে নেওয়া সম্ভব নয়। যেমন তারা আল্লাহর আইন চায়, তা আল্লাহর আইন চাইলে শরিয়া আইন নিয়ে তারা কি করবে সে বিষয়ে স্পষ্ট অবস্থান এখনো নিতে পারেনি। বাংলাদেশের যে সিনেমা নাটক সহ যে কালচারাল অবস্থান, এই সিনেমা নাটককে তারা এইরকম চলতে দিবে নাকি নতুন কোনো ফর্মুলায় নিবে, সেটা তার স্পষ্ট অবস্থান কিন্তু এখনো বলেনি। তারা নারীর নেতৃত্ব নিয়ে একসময় অনেক নানান রকম বিরূপ মন্তব্য করত, আবার নারী নেতৃত্বের সঙ্গে মিলেই তারা আন্দোলন সংগ্রাম রাষ্ট্র পরিচালনায়ও যোগ দিয়েছে। এখন কিন্তু নারী নেতৃত্ব নিয়ে তাদের ওই অবস্থান স্পষ্ট করেনি যে নারী নেতৃত্ব কি হারাম না জায়েজ, এবং কতটুকু হারাম কতটুকু জায়েজ সেটাও বলেনি। বাকি 1971 প্রশ্নে এখনো তারা যদি কিন্তুর মধ্যে থাকে, স্পষ্ট অবস্থান নিতে পারেনি যে 1971 সনে এদেশে একটা গণহত্যা হয়েছিল এবং সেই গণহত্যার সময় তাদের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল অখণ্ড পাকিস্তানের পক্ষে, কিন্তু সেই রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের যে প্রক্রিয়া ছিল, পাকিস্তানি সেনাবাহিনী এদেশে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, ধর্ষণ করেছে, সেটা তো মিথ্যা না। এবং পশ্চিম পাকিস্তান থেকে উড়ে এসে রাস্তাঘাট নাচছেন একটা বাহিনী, সব করতে পেরেছে তাও তো না। এদেশে কাউকে না কাউকে ওই পথটা দেখাতে হয়েছে, কাউকে না কাউকে চিনিয়ে দিতে হয়েছে এরা মুক্তিযুদ্ধে, এইবারই মুক্তিযোদ্ধার, এইবারই হিন্দুদের, এটা চিনিয়ে দিতে হয়েছে। তাহলে ওই সহযোগী কারা ছিল? সেই সহযোগী তখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত ইসলাম, মুসলিম লীগ সহ কিছু দল যারা ছিল, তারা প্রত্যক্ষভাবে তারা এই যে খুনের দায় যদি নাও নেয়, ধর্ষণের দায় নাও নেয়, পরোক্ষ দায় তো আছে, কারণ তারা তো এটার নিন্দা জানায়নি। তারা একটা বিবৃতি দিয়ে বলেনি যে আমরা অখণ্ড পাকিস্তান রক্ষার জন্য এটা আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু তোমরা এদেশে এসে আমার মুসলিম ভাই বোনদের ধর্ষণ করবা, বোনদেরকে এদেরকেও নির্বিচার হত্যা করবা, এটা তো আমরা চাইনি। সুতরাং একটা বিবৃতি দিত। তারা দেশ স্বাধীন হওয়ার পরও যদি একটা বিবৃতি দিত যেটা আমরা চাইনি, পরিস্থিতির কারণে তখন আমরা এটার বাধা বা বিবৃতি দিতে পারিনি, করেছে কখনো? সুতরাং জামায়াত ইসলামকে 1971 সনের এটার জন্য তাদের ক্ষমা চাওয়াটা খুব জরুরি ছিল, সেটা কিন্তু করেনি। সেই অবস্থানটা এখন স্পষ্ট করার সময় আছে। তারা শুধু ভুল স্বীকার করে যদি কিন্তু ঊর্ধ্বে উঠে বলুক যে সেটি আমাদের ভুল সিদ্ধান্ত ছিল, রাজনৈতিক ভুল ছিল, তার সুযোগে অনেক অনাচার ঘটে গেছে, আমরা তার জন্য ক্ষমা চাই। সেটা বলেছে আপনার মন্তব্য শুনে। হ্যাঁ, আমার মন্তব্য হলো যে আমরা জানি যে যখন কোনো সামনে কোনো কিছু না দেখা যায় তখন একটা স্বপ্ন আমাদেরকে দেখাইতে হবে, সেটা হলো যে 71, তাছাড়া আর কোনো স্বপ্ন নাই। আমরা দেখি যে আমাদের ইউনিভার্সিটিতে স্যারেরা ঘাতক দালা নির্মূল কমিটি করছে, বলছে স্যার এখন অমুক প্রফেসর এখন বক্তব্য রাখবেন, বলছে যে আমি কি বলবো, আরে স্যার আপনি কি বলবেন, জামাত শিবিরের বিরুদ্ধে 2টা গালি দিয়ে দেন, এইটাই তো কাজ।
এইটাই হলো আমাদের এই সকল দল এবং ভাইদের হলো মানে জল্পনা কল্পনা, এইটাই গবেষণা। আপনারা যেটা বলছেন যে বিএনপি সকল সময় আপনার জিয়াউর রহমান সাহেবের শুরুই হলো বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস দিয়ে শুরু হলো। এটা কোথায় বামের মধ্যে বলেন, কোথায় ডাইনের বামে, বামের ডাইনে? এগুলো কি ধরনের কথা, উল্টাপাল্টা কথা বলতেছেন। বিএনপির জন্ম হয়েছে জিয়াউর রহমানের হাত দিয়ে, উনি ছিলেন খাঁটি একজন মুসলিম এবং তিনি তার কথা দিয়ে শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপর গভীর আস্থা বিশ্বাস। খালেদা জিয়া উনি প্রথম পার্লামেন্ট চালাইছেন না, কিন্তু জিয়াউর রহমান ইসলামের শরিয়া আইন কায়েম করবে এটা বলেন। শরিয়া আইনের কথা আমি পরে আসতেছি। উনি কোথায় আপনার ডাইনের বামে আর বামের ডাইনে, এটা কোথায় এলো? এগুলো নতুন নতুন তথ্য আমরা পাইতেছি। শোনেন, এইভাবেই বিএনপিকে ডুবানো হচ্ছে। বিএনপির যারা গবেষক, বিএনপিকে যারা কনসালটেন্সি করে দেন, তারাই আজকে বিএনপিকে ডুবাইতেছেন। এরপরে খালেদা জিয়াকে 91 সালে তাদেরকে উনি বন্ধু হিসেবে নিলেন, এই জামাত ইসলামকে বন্ধু হিসেবে নিলেন। এরপরে আপনার 2001 সালে যে আন্দোলনের মাধ্যমে 4 দলীয় ঐক্যজোট তাদের সাথে করলেন, এই জামাত ইসলামের সাথে করলেন। বিএনপি ডুবছে, এই তথ্যটা আপনি কিভাবে পেলেন? ডুবছে মানে কি? বিএনপি কে কারা তথ্য দিচ্ছে তোমরা চাঁদাবাজি করো, তোমরা কারা? এটা কি যে বিএনপি কে যারা পরামর্শ দিচ্ছে সেজন্য চাঁদাবাজি হচ্ছে? চাঁদাবাজি হচ্ছে না, বলছে তোমরা এইভাবে চাঁদাবাজি করবে, ভাগ করবে, এটা দলে ফান্ডে দিবে, এগুলো তোমরা ভাগ করে নিবে। এগুলো এটা কি বামপন্থীরা এটা বামপন্থীরা করবে কেন? আমাদের যারা ওনাদেরকে গাইড করতেছে তারাই বলতেছে যে 17 বছর খাও না, আগে খায়া নাও, আগে নিজে কিছু খায়া পেটে তোলো, তারপর এই যে শরিয়া আইনের কথা জামাত নেতার বিরুদ্ধে যে সই জারির যে একটা অভিযোগ আসলো, এই পরামর্শটা তিনি কোথায় পেয়েছেন? এই যে জামাত নেতার একজন উপজেলা নেতা যে সিগনেচার, ইউএনএর সিগনেচার জাল করলেন, যে ডিজিটাল জালিয়াতি, এটা কার পরামর্শে তিনি করেছেন? আপনারা শুনেন, ওই ছোট ছোট ওই ইগুলো ধরে একটা দলকে এভাবে হেয় প্রতিপন্ন করা যাবে না। আপনি বলতেছেন শরিয়া আইন কেমনে কায়েম করবে? জামাত যদি আসে আল্লাহর আইন কায়েম করবে। আল্লাহর আইন তো একদিনে হয় না। আপনি দেখেন আল্লাহর নবী 23 বছরে। আমি জানতেই চাই, আসলে আমি জানতে চাই যে কারণ আপনারা তো সততার কথা বলেন, একটু আমাকে প্রশ্ন করতে দেন আপনি ডক্টর হেলাল, আমি প্রশ্ন করতে দেন। মদের যখন হারাম হলো, একদিনে মদ হারাম হয়নি। প্রথম বলছেন একটা ধাপ, এরপর আরেকটা ধাপ, সর্বশেষ যা বলছেন যে এখন আর তোমার মদের ধারে কাছে আসো না। শরিয়া আইন যদি জামাত চালু করে আস্তে আস্তে ওই জায়গায় পৌঁছাবে, মানুষকে সহায় নিয়ে করে তাদেরকে মোটিভেশন দিয়ে। আগেই বলবেন না আপনারা যে আপনারা ওটাতে যাচ্ছেন? আমরা তো মানুষ তো জানে যে আসলে শরিয়া আইনটা কি, মানুষের কল্যাণের জন্য আমরা চাইবো যে যেটা দিয়ে মানুষের কল্যাণ হবে সেই কাজটা আমরা করব, যে এটা আপনার কল্যাণ হবে, এভাবে আগান, এভাবে আগান। এভাবে যদি তারা আমাদের সমর্থন দেয় তাহলে আমরা সেই কাজগুলো করব, নাহলে তো মানুষের উপর চাপাই দিলে তো এটা হবে না। আচ্ছা, জামাত তো সততার কথা বলে, সততার নিষ্ঠার কথা সবসময় আপনাদের কর্মীদের বলেন এবং আপনাদের যে ডিসিপ্লিনের মধ্যে দিয়ে আপনারা চালাতে চান সংগঠন, তারপরও যখন এই সংগঠনে আমরা দেখি, কারণ বিএনপি তো এভাবে এতটা স্ট্রিক্টলি তাদের কর্মীদেরকে কন্ট্রোল করে না, কিভাবে তারা লাইফ লিড করবে সেটা করে না। আমরা দেখেছি শিবিরের মধ্যে, জামাতের মধ্যে সেটা আছে। সেই জায়গা থেকে আমার প্রশ্নটা হচ্ছে যে তারপরও জামাতের মধ্যে যে কখনো কখনো আমরা এই চাঁদাবাজির অভিযোগ, যেমন যেটা বললাম সই জালিয়াতির অভিযোগ দেখি, এটাকে আপনার কি মনে হয় যে এটা যদি হয় তাহলে আমাদের এটা প্রপার চ্যানেলে আসলে অবশ্যই তার বিরুদ্ধে পানিশমেন্ট নেওয়া হবে। তাকে দল থেকে পানিশমেন্ট নিয়েছেন, তাকে অব্যাহতি দিয়েছেন অলরেডি, কেন হয় আমি সেই জিনিসগুলো জানতে চেয়েছিলাম। এটা মানবিক দুর্বলতা, মানুষ হিসেবে মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, হতেই পারে, কিন্তু কত পার্সেন্ট এটা দেখেন। যে আপনার যেখানে তাদের দলের ভিতরে নিজেরা মারামারি করে 150 মানুষ খুন করে ফেলছে, নিজেরা সাদা ভাজাভাগি নিয়েই। অশেষ ধন্যবাদ ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত। আমি আপনার কাছে জানতে চাই, আমরা বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের অনেক উপদেশ আমরা শুনছি, উনি অনেক আদেশ দিচ্ছেন, কিন্তু তারপরও তৃণমূলে আমরা দেখছি যে এই চাঁদাবাজি, সংঘর্ষ, এই জিনিসগুলো কিন্তু কন্ট্রোল করতে পারছে না। আমি বলবো যে চেষ্টা করার পরও এই ঘটনাগুলো ঘটছে। আপনার কাছে কি মনে হয় যে বিএনপি কি রাইট ট্র্যাকে আছে নাকি আর কি করণীয়? জি, আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে খুব সংক্ষেপে একটা জিনিস বলি। যেহেতু হেলাল ভাই এই প্রশ্নটা তুলেছেন যে বিএনপি বা বিএনপি মহাসচিব কোনোদিনই প্রকাশ্যে ছাত্রদের পক্ষে অবস্থান নেয়নি, 3 আগস্ট দুপুর 3:06 আপ করা দেশ রূপান্তরের রিপোর্ট, এবং এই রিপোর্টটা ওই দিনের সব পত্রিকায় অনলাইনে আসছে, পরে প্রিন্ট ভার্সনে পরের দিন আসছে। হেডলাইনই হচ্ছে ছাত্রদের আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করবে বিএনপি, এবং তার লাস্ট লাইনটা বলি, বিএনপি মহাসচিব কি বলছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের সমস্ত দেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানাতে চাই ছাত্রদের এই আন্দোলনের সর্বাত্মক সহযোগিতা করার জন্য। তাহলে 3 তারিখে
ঘোষণার আগেই দেশের মানুষ নামিয়ে গেছে ভাই। আচ্ছা 3 আগস্টে দেওয়ার দরকারটা কি? 3 আগস্টে দেওয়ার দরকার না আপনার, আপনি তো একটু আগে বললেন দেই নাই। আরে এখন এটুকু নামিয়ে গেছে। আচ্ছা নামিয়ে গেছে, নাইমে কারণ দরকারই ভাই, নাইমে যাওয়ার পরেও না বল শেখ মুজিব ভাই আপনার ভাষায় নাইমে যাওয়ার পরেও উনি বলেছেন এটুকু মেনে নেন। 25 তারিখে না সেটা মানি, কিন্তু 25 তারিখে 25 তারিখে এই যে শেখ মুজিব ঘোষণা না দিয়ে সে চলে গেল, এই যে সত্যকে মেনে নেওয়া এটুকুই চেয়েছিলাম। যে আমি মাঝখানে প্রশ্ন করি, 3 তারিখে প্রেস কনফারেন্স করে তার দেশে ভাই তার দলের গাজীরা চলে গেল 3 তারিখ আর 4 তারিখে একদিন বাকি থাকে। আপনি বলছেন যে মানুষ নেমে গেছে, তাহলে কি আপনাদের ডাকে নেমেছে? মানুষ তো কোন দলের নেতার ডাকে নেমেছে? বলেন যে উনি ডাক দিছিলেন না, কোন দলের নেতার ডাকে নেমেছে? সাধারণ মানুষ, আমরা তো সেটা আমরা বলছি না যে সেজন্য আপনাদের দাওয়াতের নাম ইসলাম বলিনি, আমরা বলছি যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ নেমে গেছে সেখানে। আচ্ছা যে আপনি একটা ভুল তথ্য দিয়েছেন সেটা আমি সংশোধন করে দিলাম। এবার আসি আপনার কথায়। হ্যাঁ, বিএনপি দল হিসেবে বড় দল এবং এইখানে নানান রকমের ভালো মন্দের মিশেল আছে, এটা স্পষ্ট, এবং এটা দল হিসেবে বিএনপি কিন্তু মেনেও নিচ্ছে, অ্যাক্রিডেট করছে। যদি সেটা বিএনপি স্বীকার না করতো যে আমার দলে চাঁদাবাজ আছে বা আমার দলে খুনোখুনি হচ্ছে, এটা যদি অস্বীকার করত, তাহলে এই যে 9-10 হাজার লোককে বহিষ্কার করতো না। এই বহিষ্কারের মাধ্যমে দল হিসেবে বিএনপি কিন্তু মেনে নিচ্ছে তাদের এই ত্রুটিপূর্ণ নেতাকর্মী বা এরকম অপরাধী নেতাকর্মী তাদের দলে আছে। কিন্তু আসার কথা হচ্ছে বাংলাদেশে বিএনপির 4.5 দশকের পুরনো এই দলটিতে আপনি কখনো এরকম দেখাতে পারবেন না যে 10 মাস 1 বছরে যে 10,000 নেতাকর্মীকে বহিষ্কার করেছে, এটা পুরো 45 বছরের বিএনপিতে কখনো হয়নি। সময় আছে আমার হাতে, আমি একটা প্রশ্ন রাখতে চাই ডক্টর হেলাল আপনার কাছে। আমরা জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার নিয়ে অনেক আলোচনা দেখলাম এবং একটি প্রস্তাবনা আমরা দেখেছি যে নারী আসনে সরাসরি ইলেকশনের জন্য 7% মনোনয়নের জন্য। জামাত এখানে তাদের অপিনিয়ন কি? জামাতকে এগ্রি করবে কিনা শেষ পর্যন্ত? আমরা তো সবাই যখন আসবে একটা মতে, আমরা তাদের সাথে সবার সাথে আমরা একমত প্রকাশ করব, বা আমরা বলেছি এখনই যদি আপনি আমাকে বলেন, নিশ্চয়ই আপনাদের বিষয়ে ফোরামে আলোচনা হয়েছে, কারণ এটা তো শেষ হয়ে গেছে আলোচনাটা, তো আপনারা কি আমরা তো মতামত একটা দিয়ে আসছি যে আমাদের যেটা বলা হয়েছে যে আপাতত যেটা চালু আছে সেইভাবেই নির্বাচনটা হোক, তারপরে আস্তে আস্তে গ্রাজুয়ালি তো অন্যরা যখন আপাতত যেটা চালু আছে সেটাকে আপনি বলবেন আগের ফ্রেমে, আগের ইয়েতে, কিন্তু নারীদের বিষয়ে আসলে আপনারা আগের ফ্রেমে যেতে চান কেন? এটা তো ঐক্যমত, তারা একটা প্রস্তাব দিয়েছেন, অন্যান্য দলের সাথে আলাপ আলোচনা হয়েছে। কেমন এটা তো আসলে এটা দীর্ঘ একটা আলোচনা হয়েছে, তো আমাদের সাথে ওইভাবে আমাদের ফোরামে নারী প্রসঙ্গ আসলে সব আপনারা একটু পিছিয়ে থাকতে চান। বাংলাদেশে আমরা পিছিয়ে না, এখন বাংলাদেশের যতগুলো দল আছে সবচাইতে জামাত ইসলামী হলো নারী নেতৃত্বে উঠে আছে। আমরা দেখতে চাই তাহলে আমরা 20% এর দাবি করেন সরাসরি ইলেকশনের জন্য। আমি একজন নারী হিসেবে আপনাদের কাছে দাবি করলাম 7% এর জায়গায় আপনারা 20% দেয়, যেহেতু আপনাদের এত নারী নেতৃত্ব আছে। হ্যাঁ, আমাদের 43% নারী আমাদের সংগঠনের নেতৃত্বে আছে। ধন্যবাদ আপনাদের এত দুজনকে, অশেষ ধন্যবাদ। শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামীকাল ঠিক রাত 11টা 30 মিনিটে। ভালো থাকুন সবাই।